আষাঢ়ের শেষ আর শ্রাবণের শুরু। সকাল থেকে ভারী বর্ষণে জর্জরিত চারিপাশ, যেন দম নেওয়ার ফুরসত মিলছে না। যেহেতু দিনটা শুক্রবার, যার দরুন সকলেই আজ বাড়িতে উপস্থিত। আদ্রের কলেজ নেই। প্রথম পরীক্ষা শেষে দুদিনের ছুটি মিলেছে ভূমি আদ্রির। দু বোন মনের খুশিতে টেলিভিশনে কার্টুন ছেড়ে বসে আছে আরামদায়ক সোফায়। সাদাবও বের হয়নি আজ। মিস্টার আফজাল বাড়িতে শুয়ে বসে বই পড়ে সময় কাটাচ্ছেন। এবারে বর্ষণে উপেক্ষা করিয়ে অফিসে ছুটেছেন কেবল তোফায়েল আহমেদ। নিজেদেরই তো ব্যবসায়, ছুটি বলতে কিছুই নেই। কম বেশি উপস্থিত থাকতেই হয় প্রতিদিন। গৃহিণীরা রান্নাঘরে এই সেই পদে দুপুরের বোঝ তৈরি করছেন। পাশে খালেদা খালা বসে সবজি কেটে দিচ্ছেন, আর সাথে আশেপাশে ঘটে যাওয়া সকল ঘটনা জড়ি খুলে বসেছেন। দুই যা শুনে শুনে হাসছেন। কথার মাঝে খালেদা হুট করে রাশবাড়ি কণ্ঠে বলে ওঠেন, বুঝলেন বড়ম্মা, আজ 25 বছর এই বাড়িতে আছি। বয়সে হয়ে গেল 50-এর বেশি। ভালোই ছিলাম, কোনোদিন বিতৃষ্ণা লাগেনি, কিন্তু এখন ঢের লাগে থাকতে। খালেদার মুখ ছিটকানো এমন কথায় দুই চার সমান বেগে বিস্ময়কর চাহনিতে ব্রু কুচকে তাকায় সামনে। সাবরিনা ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, কেন গো খালা, আগে ভালো লাগলে এখন কি হয়েছে? বাড়িটা এত বছর ধরে এমন ফানসে ফানসে পড়ে আছে। রোজ রোজ একই মানুষের দেখা কার ভালো লাগে? এতগুলো ছেলে মেয়ে বিয়ে দিয়ে দুইটা নতুন সদস্য নিয়ে আসবে তা না, নাতিপুতি থাকবে, বাড়ি মাতিয়ে খেলা করবে। নিজেদের তো কেউ নাই, এটাই পরিবার এখন। আপা ভাইয়াদের ছেলে মেয়েরে তো অন্তত মানুষ করতে মন চায় নাকি? দুই যা কিছু সময় তাকায় খালেদার মুখের দিকে। শুরুতে কথাগুলোর মাঝে বিতৃষ্ণা ফুটে উঠলেও শেষের কথাগুলো বলতে কেমন গলা ধরে আসছিল তা বেশ বুঝতে পেরেছেন। সেই 26 বছর বয়সে এই বাড়িতে প্রথম কাজের উছিলায় এসেছিলেন খালেদা। গরিব ঘরের মেয়ে, বাবা মা যেমন তেমন ধরে বিয়ে দিয়ে দিল, কিন্তু সুখী হতে পারল না। বিয়ে 4 বছরের মাথায় তালাক হয়ে যায়। বাবা মাও অভাবের তাড়নায় মেয়েকে ঘরে তোলেননি। সেই থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করে দিন পার করে আসছে এতগুলো বছর। কোথায় তার আসল বাড়ি কখনো বলেও নি কাউকে। আপন বলতে কেউ নেই এই চট্টগ্রামে। প্রথম যখন এই বাড়িতে এসেছিল, খালেদা সব ঘটনা শুনে শান্তি মঞ্জিলের সদস্যরা কত করেই না চাইলেও তাদের দায়িত্বে বিয়ে দিবে, কিন্তু মেয়েটাকে বোঝাতে পারল না। আজও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এই বাড়িতে। খালেদার এমন চাওয়ায় সাবিনার মুখটাও আদার নেমে আসে। সেও তো চায় নাকি বাড়িতে একটা নতুন অতিথি আসুক। নাতি নাতনির মুখ দেখেও কিন্তু ছেলে তার বোঝে না, কাউকে কিছু বলতেও দেয় না। দেখে খালেদা পুনরায় বলে ওঠে, আদ্র ভাইয়ার বমি আপার বিয়ে তো। এটুকু বলতে সাবিনা মুখে অস্থিরতা টেনে হাত উঁচিয়ে থামিয়ে দেয় খালেদাকে। অসহায় কণ্ঠে বলে, আদ্রের বিয়ের কথা তোলো না গো খালা, যা যুদ্ধ বাঁধালো সেবার, আর চায় না এমন কিছু। ছেলে যদি মায়েদের কষ্ট না বোঝে কে বুঝবে বলো? কিচেনের পাশ দিয়ে যেতে নিলে খালেদার মোটা কণ্ঠে উচ্চারিত বাণীটুকু শ্রবণে এসে পৌঁছায় ভূমির। অমনি থেমে যায় পোক্ত পদচারণ। স্পষ্টত শুনতে পেল বিয়ে, আদ্র, ভূমি, এই তিনটি সুমধুর শব্দ। সম্পূর্ণ কথা না শুনল এটুকুই বেজে উঠল কিশোরীর কর্ণে। অমনি থেমে গেল। ভূমি দরজার আড়ালে দাঁড়িয়ে বিজ্ঞের ন্যায় তাকিয়ে উকি দিয়ে দিল ভিতরে, কিন্তু জানা হলো না কি বলতে চাইল খালেদা। এর মাঝেই পড়ন কাটল মনি। ভূমি অসহায় হলো। মাথার প্রশ্নেরা পোকারা কিলবিল করে উঠল। খালেদা কি বলতে চাইল তা জানার জন্য নিজে নিজে বিড়বিড় করে উঠল, খালেদা আপু কি আমাদের বিয়ের কথা বলতে চাইল? কথাটা ভাবতেই ভূমির আহ্লাদী মন নিচে কুদে উঠল। শাড়ির আসলে ভেজা হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে আসতে নিলে মেয়েকে এভাবে দাঁড়িয়ে হাসতে দেখে সাবরিনা দাঁড়িয়ে পড়ল। ব্রু কুচকে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন এভাবে? মায়ের কথায় ধ্যান ফিরতে ভূমির হাসি মুখ বন্ধ হয়ে যায় চোরের ন্যায়। চোখ পিটপিট করে বোকা হেসে আমতা আমতা করে বলে, পানি খেতে এসেছিলাম। মিসেস সাবরিনা মেয়ের কথায় আর কিছু না বলে চলে যায় সামনের দিকে। হাফ ছেড়ে যেন বাঁচল ভূমি। বুকে হাত বেজে ভারী নিঃশ্বাস ফেলল। অন্য সময় হলে কটা কথা শুনিয়ে দিত, বড়দের কথায় কান পাচ্ছিস এটা সেটা বলে। ভূমি পুনরায় চোখ রাখে ভিতরে। মনি আর খালেদাকে কাজ করতে দেখে ব্রু উঁচিয়ে ভাবতে থাকে, আমাকে জানতেই হবে খালেদা আপু তখন কি বলতে চাইছিল। লম্বা পা ফেলে ড্রয়িং রুম বেদ করে সিঁড়ি বেয়ে উঠতে নিলেই পেছন থেকে ডাক পড়ে আদ্রির, এই ভূমি, কোথায় যাচ্ছিস? ভূমি তাড়াহুড়ো করে উঠতে গিয়েও পা থমকে পিছনে ফিরে তাকালো বনের দিকে। সহজভাবে উত্তর দিলেও, ঘরে যাচ্ছি।
আদ্রি পুনরায় কিছু বলতে মুখ খুলবে কি তার সুযোগ না দিয়ে দৌড় লাগালো নিজের ঘরের উদ্দেশ্যে। অবাক হয়ে তাকিয়ে আছে বোনের যাওয়ার পানে। এই মেয়ের মতিগতি বোঝা যায় না কখনো। আদ্রি অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে পুনরায় মনোযোগ দিলেও টিভি দেখায়। এর মাঝে যোগ দিল সাদাব। দুই ভাই বোনের মাঝে শুরু হলো রিমোট আর চ্যানেল পাল্টানোর প্রতিযোগিতার মারামারি। যেন দুজনেই বাচ্চা, বহুদিন পর বাড়ি থাকছে, সেভাবে কখনো আর আগের মতো টিভি দেখা হয় না। ভাই বোনের মধ্যে এমন রিমোট নিয়ে মারামারি চিল্লাচিল্লি হয় না। ড্রয়িং রুম জুড়ে এমন ঝগড়ার আওয়াজ, রান্নাঘর থেকে হুটুপুটি করে চিন্তিত মুখশ্রীতে বেরিয়ে আসেন দুই যা। বাহিরে এসে সবাই দুই ভাই বোনকে এভাবে ঝগড়া করতে দেখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে নেন। হঠাৎই হেসে ওঠেন। তাদের ঝগড়া বিগড়ে না দিয়ে পুনরায় প্রবেশ করেন নিজেদের জায়গায়। অন্যদিকে ঘরের চারদিক পাইচারি করছে ভূমি। ওদের আগ্রহের সহিত কারো অপেক্ষায় হাঁসফাঁস করছে ভূমির শরীর। দাঁত দিয়ে বারবার নখ কাটছে আর শ্রেণীর দিকে দৃষ্টি ফেলে খুঁজে চলছে কিছু। এরই মাঝে ঘরে আগমন ঘটে হাতে ঝাড়ু নিয়ে খালেদার। সামনে থেকে পুনরায় পা গড়িয়ে পিছনে ফিরতেই তার প্রত্যাশিত ব্যক্তিকে দেখে ভূমির মুখখানা প্রজ্জ্বল হয়ে ওঠে। মুখে প্রস্তর হাসির রেখা টেনে দৌড়ে এগিয়ে যায় সামনে। খালেদার মুখে কিছু উচ্চারণ করতে যাবে তার আগে ভূমি বলে ওঠে, খালেদা আপু, তুমি এসেছ? এতক্ষণ লাগে নাকি আসতে? আমি সে কখন থেকে অপেক্ষা করে আছি। ভূমির মুখে এমন আহ্লাদি কথা শুনে কিছুটা ব্যাবাসাকা খায় খালেদা। মুখে আকৃতি হা হয়ে আসে। ব্রু কুচকে তাকায় ভূমির মুখের দিকে। বাবুক কণ্ঠে জিজ্ঞেস করে, কিছু বলবেন নাকি আপা? খালেদার মুখে ডাক শুনে বেচায় বিরক্ত হলো ভূমি। কণ্ঠ শক্ত করে বলে উঠল, উফ আপা কি, হ্যাঁ নাম ধরে ডাকতে বলছি না তোমাকে? খালেদা ভূমির রেগে যাওয়া দেখে নিজের মুখে ফোটা বিস্ময় কাটিয়ে অপরাধী ন্যায় মুখ করে দন্তে জিভ কাটল। নরম কণ্ঠে বলল, মাফ করে দেন আপা, ভুলে যাই। পুনরায় একই ডাক ভূমি হাল ছাড়ে মুখে চসূচক শব্দ করে মুখে আসা তিতি বিরক্তি ঝেড়ে ফেলতে চাইল। এখন তার মনের প্রত্যাশা জরুরি। হাস্যোজ্জ্বল চাহনিতে আদরে হাতে খালেদা দু কাঁধ আঁকড়ে ধরল। এতেই যেন অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছালো বয়স্ক মহিলা। জীবনে এই মেয়ের এত ভালো ব্যবহার তার দেখা হয়নি। সব সময় ঝগড়াই করে এলো। আজ কি এমন হলো তা ভেবেই যেন কুল ফাচ্ছে না। হা করে বমির মুখের দিকে তাকিয়ে ব্যাপারখানা জানার আশায় চেয়ে রইল। বমি মুখে পস্ত হাসি টেনে রেখা টেনে কোমল নরম কণ্ঠে জিজ্ঞেস করল, খালেদা আপু, তখন কি যেন বলেছিলে আদ্র ভাই আর আমার কথা? খালেদা কপাল কুঁচকে ভাবুক হয়ে পাল্টা প্রশ্ন করে, কখন? আরে রান্নাঘরে একটু আগেই না আমাদের নিয়ে কি যেন বলছিলে, আমাদের বিয়ের কথা। বমির কথা শুনে খালেদার ব্রু কুচকানো ব্রু মসৃণ হয়। মুখশ্রীতে বুঝতে পারার হাসি ঝুলিয়ে বলে ওঠে, ও আচ্ছা ওটা তেমন কিছু না পা, তোমাদের বিয়ের কথা বলতেছিলাম। দুই একটারে বিয়ে দিয়া আর নতুন মানুষ তো আনতে পারে নাকি? খালেদার উত্তরে আহত হলো বমির সকল আশা। চুপসে এলো সমস্ত হাসি। সে তো ভেবেছিল খালেদা মা মনির সামনে তাদের বিয়ের প্রস্তাব তুলে ধরেছিল, এতে তারাও একটু ভাবতো বিষয়টা, কিন্তু তেমন কিছু তো হলো না। বমির চেহারার এমন পরিবর্তন দেখে খালেদা কিছু সময় সে পুনরায় যেতে নিলে বমি ফত আটকাল। ইতস্ত হয়ে বোকা হেসে বলে উঠল, আচ্ছা একটা কথা বলো তো দেখি, আদ্র ভাইয়ের সাথে যদি আমার বিয়ে ঠিক করে কেমন হবে? বাচ্চা কণ্ঠে বমি কথাটুকু বলে চোখ পিটপিট করে তাকালো সামনে। খালেদা ব্রু জড়া অধিকতর এবড়ো থেবড়ো করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন এমন কথা এই পৃথিবীতে আগে কখনোই আবিষ্কার হয়নি। বমির উপর নিজ চোখ বোলালো, নাক মুখ কুচকে বলল, ছ্যা ছ্যা, কী বলে না পা, শরমের কথা, ভাইয়ের লগে কীভাবে বিয়ে হয়? এই উত্তর ছিল অপ্রত্যাশিত। ভূমির পছন্দ হলো না কথাখানা। খালেদার এমন কথা রক্ত ক্ষয়ে উঠল ভূমির। শক্ত চোখে চাইল। বেশ রাগ হলো এভাবে অপমান করা দেখে। রাগে কটমট করে লম্বা নিঃশ্বাস ছাড়ল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, যাও আমার রুম থেকে, যাও তুমি। হঠাৎ এমন সেতে যাওয়া দেখে বরকে গেল মহিলা। বিস্মিত কণ্ঠে বলে উঠল, ওমা আপা, কি হইল আবার? আমি আবার কি ভুল করলাম? আমি তো কাজ করতেই আইলাম, তোমার কাজ করা লাগবে না, যাও এখান থেকে। বমি রেগে মেগে জোর করে খালেদাকে রুম থেকে বের করে দরজা চাপিয়ে দিল। দপ করে হামড়ে পড়ল বিছানায়। ইচ্ছে মতো কথা শোনাতে লাগলো খালেদাকে। দরজার বাহিরে হাতে ঝাড়ু নিয়ে এখনও বিস্ময়কর চাহনিতে তাকিয়ে আছে খালেদা। ভেবে পাচ্ছে না নিজে ডাকলো আবার নিজেই কেন এভাবে বের করে দিল তাকে। মোবাইল চাপতে চাপতে নিজ কক্ষ হতে বেরিয়ে এলো আদ্র। দুপা হাঁটতেই খালেদাকে বমির ঘরের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে
মোবাইল বন্ধ করে পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে এগিয়ে এসে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? এভাবে কেন দাঁড়িয়ে আছেন? আদ্রকে দেখে কিছুটা রয়েস হয়ে উঠল বয়স্ক মহিলা। কিছুটা ভয় আর জড়তা চেপে এলো মুখে। হাসার চেষ্টা করে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আপার ঘর পরিষ্কার করতে আইলাম, কিন্তু হুট কইরাই রেগে গেল, আবার আমার ঘর থেকে বাইর কইরা দিল। আদ্র ব্রু কুচকাল, অবাক স্বরে পুনরায় প্রশ্ন করলো, বের করে দিয়েছে মানে? কেন? খালেদা আইডাই করে উত্তর দিল, আসলে আপাই জিজ্ঞেস করলো, আপনার লগে যদি হের বিয়ে ঠিক হয় কেমন হবে? আমি শুধু বললাম, ছেহ, ভাইয়ের সাথে কেমন করে বিয়ে হয়? এটা শুনেই মনে হয় রাগ করে বাইর করে দিল আমারে। আদ্র সোয়াল শক্ত করলো, রাগী চোখে একবার তাকালো বন্ধ দরজার দিকে। খালেদাকে অন্য কাজ করতে বলতেই সে চলে গেল। দুপা এগিয়ে দাঁড়ালো দরজার সামনে, বা হাতখানা উঁচিয়ে দু আঙ্গুলে টোকা দিল দরজার মাঝ বরাবর। ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। আদ্র আর উত্তরের আশা না করে দরজা ঠেলতে কটকট করে খুলে গেল। বমি না ফিরে তেজি কণ্ঠে চেঁচিয়ে উঠল, তোমাকে বলেছি না এখানে না আসতে। আবার এসে কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্র বুকে হাত গুজে গলা খাকিয়ে উঠল। শব্দ শুনে বমি ঘুরে তাকাতে আদ্রকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে পড়ে শোয়া থেকে। আদ্রকে দেখে আতকে ওঠে কিছুটা। সে যে আদ্রের উপর খালেদা ভেবে চেঁচিয়ে উঠল, তা ভেবে লজ্জায় ভয়ে আড়ষ্ট হয়ে এলো। ফিটফিট করে তাকালো সামনে। আদ্র এখনও পূর্বের ন্যায় ব্রুজগোল উপর নিচ করে দরজায় ঠেস দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। বমি দৃঢ় গলায় জিজ্ঞেস করে, ভাইয়া আপনি এখানে? আদ্র ভাবলেহীন তাকিয়ে সহজ গলায় উত্তর দেয়, এখানে। কিছু বলবেন? বমির করা প্রশ্নে আদ্র সোজা হয়ে কিছুটা এগিয়ে বমির থেকে যতদূর প্রয়োজন দূরত্ব নিয়ে দাঁড়ায়। কণ্ঠ শক্ত করে বলে, বলবে তো তুমি, বয়স্ক মহিলাকে কেন এভাবে ঘর থেকে বের করে দিলে? আদ্রার শক্ত কণ্ঠে করা প্রশ্ন শুনে বমি বেশ ঘাবড়ে যায়। ভয় পেয়ে কিছুটা নড়ে চড়ে পিছিয়ে এসে দূরত্ব বজায় দুজনের মাঝে। শুকনো ডোক গিলে মনে মনে ভাবতে থাকে, খালেদা আপুকে বলে দিল নাকি ওনাকে বিষয়টা? বমির এমন নীরবতা দেখে আদ্র দুপা এগিয়ে এসে পুনরায় দূরত্ব স্বল্প করে কাছে এগুতে এগুতে ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি জিজ্ঞেস করেছি আমি? বলো, কেন করেছ? কলিং বেলের উচ্চস্বরে টুংটুং শব্দে ড্রয়িং রুম জুড়ে যেন তোলপাড় করার ন্যায় অবস্থা। আরামদায়ক তুলতুলে নরম গাদায় বসে টেলিভিশনের মনোনিবেশ করে আছে আদ্রি। পাশে বসে আছে সাদাব, তার সম্পূর্ণ মনোযোগ মোবাইল ফোনের দিকে। কিছু দেখছে আর মিটিমিটি হাসছে। আদ্রি কয়েকবার খেয়াল করলো এই রহস্যময় হাসি, কিন্তু এর যথোপযুক্ত খোলাসা করতে ব্যর্থ হলো বারবার। বিজ্ঞান ন্যায় চোখজোড়া সুচারু করে মাথাটা এগিয়ে দেখতে গেলেই সাদাব চোখ রাঙায়, ব্রুকুসকে ফোনখানা আড়াল করে নেয়। পরপর ব্যর্থতায় আদ্রি হাল ছেড়ে দিতে বাধ্য হলো। সেদিক থেকে নজর সরালো, নিজের আনন্দ উপভোগ করায় মন দিল। এরই মাঝে বিরতিহীন শব্দে বেজে উঠল বেলটা। দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা কোনো এক অধৈর্য ব্যক্তি এতটাই ক্ষিপ্ত হয়ে বেলটা শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে ব্যস্ত হয়ে পড়েছে, সাথে যেন হাতের নাট বল্টু খুলে নেওয়ার উপক্রম হয়ে উঠেছে। সবুর করছে না, লোকটাকে কি বাগে তাড়া করছে? আদ্রি পেঁজে বিরক্ত হয়ে খানিক চোখ সরিয়ে রাখলো গোল্ডেন বাদামি রঙের দুপট্টা মাঝারি সাইজের সদর দরজাটার দিকে। বিরক্তি মাখা চাহনিতে চোখ মুখ কুচকে নজর পুনরায় ফেললো টিভির রঙিন পর্দায়। এই যে মিনিট ধরে বেজে চলছে আওয়াজটাইতে মেমালুম কিচ্ছুটি যায় আসছে না যেন দুই ভাই বোনের। দুজনের ধারণা একটাই, কেউ এসে খুলে দিবে। তারা কেন নিজেদের আরাম খোয়াবে? শব্দের তীব্রতায় বিরক্তি মাখা চেহারায় কিচেন হতে মাথা ঠেকিয়ে উকি দিলেন মিসেস সাবরিনা। সামনে তাকাতে দুই ছেলে মেয়ের দিকে নজর পড়তে মুখশ্রীর বোরে রাগ এসে বাঁধল। কিচেনের জল করে ওঠা গ্যাসের আগুনের তাপে ঘেমে নেই একাকার অবস্থা ভদ্রমহিলার। তিনি কি হুট করে চলে যাবেন এভাবে দরজা খুলতে? কে না কে এলো। সাবরিনা দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে খানিক পর্যবেক্ষণ করে নিলেন। উঁচু কণ্ঠে হাঁক দিলেন ছেলে মেয়ের উদ্দেশ্যে, কি সমস্যা তোদের? কখন থেকে কলিং বেল বাজছে, খুলছিস না কেন তোরা? হঠাৎ সাবরিনার তেজি কণ্ঠে চকিতে তাকায় আদ্রি। মামনির অমসৃণ ব্রু যোগল আর চেহারার আকৃতি ঠিক জানান দিচ্ছে রেগে গিয়েছেন। পুনরায় ভারী কণ্ঠে বলে ওঠেন, সে সকাল থেকে দুই ভাই বোন টিভির সামনে বসে আছিস, আরেকটার তো কোনো খোঁজই নেই, কাজ নেই, পড়ালেখা নেই। এখন কি দরজা খোলার জন্য আমাদের কাজ ফেলে যাওয়া লাগবে? কথা শেষে হুঁশিয়ারি দিতে বললেন না, আমি ভিতরে ঢোকার আগে যেন আওয়াজটা বন্ধ হয়। সিঙ্গেল সোফায় বসে থাকা সাদাব মায়ের কথা শুনে উঠে দাঁড়িয়ে পকেটে মোবাইল ঢুকাতে আদ্রির উদ্দেশ্যে সিরিয়াস কণ্ঠে হাতের জারি করে বলে, অলসের মতো বসে আছিস কেন?
যা জলদি গিয়ে দরজা খোল, না হয় মায়ের হাতে মার খাবি। আদ্রি কপাল কুঁচকে বিরক্ত হওয়া কণ্ঠে বলে, আমি যাব কেন? তুমি ছেলে মানুষ, তুমি যেতে পারছো না? এই আমি তোর বড় ভাই, তোকে যেটা বলবো সেটা করবি। সাদাবের কথার উপযুক্ত উত্তর দেওয়ার ইচ্ছে প্রকাশ করেই আদ্রি বসা থেকে উঠে নিজের ঠোঁট জোড়া পাকা করতে নিয়েছিল। পিছন হতে দুই ভাই বোনের কথা কাটাকাটি দেখে বিরক্তি প্রকাশ করে উঠলেন সাবরিনা। ফুস করে নিঃশ্বাস ফেলে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এতক্ষণ যাবৎ তোদের সাথে না বকে নিজে গিয়ে খুলে দেওয়াটাই ভালো ছিল। কথাটুকু বলে হাঁটা দৌড়তে নিলে আদ্রি দৌড়ে সোফা ছেড়ে এগিয়ে আসে সামনে। যাচ্ছি তো মামনি, এমন করো কেন? অসহায় কণ্ঠে কথাটুকু বলে সাদাবের দিকে কিছুটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে যায় দরজার দিকে। দুপায়ে 10 আঙ্গুলে ভর করে লকটা খুলে দরজা ফাঁক হতেই সামনে লম্বা চওড়া পর্ষা গালে খোসা খোসা দাড়িওয়ালা এক সুদর্শন পুরুষের মূর্তি দেখা মিলে। না না, মূর্তি নয়, এটা তো জলজ্যান্ত মানুষ। কিন্তু এত সুদর্শন আর গোছানো কেন? প্রথম দেখায় তো যে কেউ ভাবতে বাধ্য হবে এ কোনো মডেল কিংবা আদ্রির মতো ধারণা করা কোনো মূর্তি। মুখে তার জলমলে হাসি। এই হাসি অপর পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দেখা পেয়ে তীব্র হলো। শুধু তীব্র নয়, যাকে বলা চলে অধিকতর। লোকটা কি মনে মনে এই আশাই ছিল, এমন কিছুর প্রতীক্ষাই ছিল? আদ্র সামনে থাকা লোকটাকে দেখে খানিক বিস্ময় নিয়ে তাকালো। চেনা অচেনায় সন্ধিতে ঘনিয়ে খানিক ভেবে নিল এই চেহারাটা কি সে আগে দেখেছে। আদ্রে নজর খাড়া করল, মনে পড়তে বেগ পেতে হলো না। হ্যাঁ দেখেছে তো, চিনে সেই লোকটাকে, কালকেই তো দেখা হলো। গার্ড সাথে রাস্তায় নতুন পরিচয়ে পরিচিত হওয়া ভাইয়ের বন্ধু। আদ্রির চোখে স্পষ্ট হলো লোকটার চেহারা, মনে পড়ল নামটাও শাহরিয়াত। কিন্তু কাল তো লোকটাকে এতটা আকর্ষণীয় দেখায়নি, তবে আজকে এমন কেন লাগছে? হয়তো কালকে সেভাবে খেয়াল করার সুযোগ হয়ে ওঠেনি, কিংবা অন্য কিছুও হতে পারে। আদ্রি হাবিজাবি ভেবে নিল কয়েক সেকেন্ডে, পরক্ষণে নিজেকে শাসিয়ে উঠল। জিভ কেটে মাথা ঝাঁকালো, মনে মনে বিড়বিড় করে উঠল, আদ্রি তুই কী ভাবছিস এসব? তুই না ফাহাদ ভাইয়াকে? পরপর নিজেকে সামলে নিল, চোখ তুলে তাকালো সামনে, মনে প্রশ্নে এসে হানা দিল, এই অসময়ে লোকটা এখানে কেন এলো? স্ট্যাচুর ন্যায় পলকহীন সে আছে শাহরিয়াত। সামনের মেয়েটাকে এই নিয়ে দুদিন দেখেছে সচক্ষে, এর আগেও দেখেছে বহুবার, রোজ দেখেছে। এতগুলো বছরে কত শতবার দর্শন করেছে এই মুখখানা, তার কোনো গণনা হয়তো শাহরিয়াতের নিজেরই জানা নেই। দেখেছে ছবিতে, প্রথম যখন দেখেছিল তখন এই চেহারাটা নিজের অন্তরে স্কেচ করে এঁকে নিয়েছিল, আর দিন গুনছিল কখন তার মনে আঁকা সাদা কালো ছবিটাকে সুন্দর নিজের মনের রঙে রাঙিয়ে রঙিন করে তুলবে। অবশেষে দিনটার সমাপ্তি ঘটল কালই। গোলগাল চেহারা, শ্যামলা রঙের গায়ের রং, চিকন দেহের গড়ন আর কোমল কিশোরী চুলের অধিকারিণী এক মায়াবতী। অপলক তাকিয়ে থাকা মেয়েটাকে শাহরিয়াতের কাছে এই মুহূর্তে পুটপুটে একটা বাচ্চা মনে হচ্ছে। আদর দিয়ে দিতে মন চাইছে, কিন্তু চাইলে কি আর পারা যায়? সেও পারছে না, এই আফসোস কিভাবে কাটাবে? তাকিয়ে থেকে শাহরিয়াতের এমন দৃষ্টিতে আদ্রি কিছুটা অস্বস্তি বোধ করল, নড়ে চড়ে উঠে মাথাটা আরও কিছুটা নিচু করে নিল। এতে বিঘ্ন ঘটে শাহরিয়াতের নজর। এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে আছে ভেবেই আক্ষি যুগল সামলে নেয়, চোখ পিটপিট করে পলক ঝাপটায়, বিড়বিড় করে আওড়ায়, পিচ্ছি মেয়ে, এভাবে একটা অবলা ছেলেকে হ্যাপনোটাইজ করতে চেষ্টা করছ? কথাটুকু স্পষ্ট কানে এলো না আদ্রির। চোখ তুলে জানতে চাইল, জি ভাইয়া। আদ্রির মুখে ভাইয়া ডাক শুনে যেন বুকের উপর 500 কেজি ওজনের একটা পাথরের ভারী অস্তিত্ব অনুভব করলো শাহরিয়াত। আহত নজরে একবার আদ্রির দিকে চাইল, দাঁত কিরমির করলো, বোঝাতে চেষ্টা করলো, আমি তোমার ভাইয়া নই, সাইয়া হতে এসেছি। কিন্তু মনের মাঝে মনের কথাটা দমিয়ে রেখে কিছু না বলেই এক হাত এগিয়ে আদ্রিকে সাইড করে ঢুকে পড়ল ভিতরে। আদ্রি তো ব্যাপাসেকা খেলো, তাকে এভাবে অ্যাভয়েড করে চলে গেল। লোকটা কি তাকে চিনতে পারলো না? আদ্রের এমন অনাকাঙ্ক্ষিত আগমন, ছুড়ে দেওয়া প্রশ্ন, নেশাক্ত চাহনিতে এগিয়ে আসা, বমির হৃৎপিণ্ড সঞ্চালন দ্বিগুণ মাত্রায় চড়া হতে শুরু করেছে। বুকের ভিতর হতে ডিপ ডিপ করে এক অদ্ভুত আওয়াজ দিয়ে আসছে। এই অনুভূতি কি ভয়ের, নাকি অন্য কিছু তা জানা নেই ভূমির? সে কি খালেদাকে এই কথা বলে ভুল করেছে? খালেদা কি বলে দিলেন ওনাকে কথাটা? এখন কি লোকটা মেরে দিবে রেগে? শত শত ভাবনা মনের মাঝে। বমি এই মুহূর্তে কি পদক্ষেপ তুলবে? সে কি পালিয়ে যাবে? সকল চিন্তাভাবনা সাইডে রেখে সিদ্ধান্ত হলো সে পালাবে, যান বাঁচানো আগে পরশ। আজ অবধি কথাটা শুনেই এসেছিল, সময় এসেছে তা বাস্তব করার। আদ্রের অবস্থান বমি থেকে 1 হাত দূরত্বে,
মুখে তার কোনো শব্দ নেই, নিঃশব্দ, ঠোঁটজোড়া নড়ছে না অবধি। তাতে লেগে আছে অদ্ভুত একটা হাসি, কিন্তু তার সুস্বালো চাহনি, এ চাহনিতে কিছু একটা তো রয়েছে। তা খুব করে নজর কাটছে ভূমির, টানছে খুব করে কাছে। এই দৃষ্টির ভিতরে একবার ডুব দিলে সে বের হতে পারবে না, উল্টো পাল্টা খেয়াল এসে পড়বে। কথাটুকু ভেবেই ভূমি জিভ কাটল, মাথা ঝাঁকালো। ভূমি বয়াত চোখ এদিক সেদিক কিছুটা ঘুরিয়ে মাথাটা নিচু করেই শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় লাগানোর চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা সফল হওয়ার সম্ভাবনা ছিল না। আর তাই হলো, খপ করে ধরা পড়লো আদ্রের শক্ত হস্তের প্রস্ততালুতে। বন্দি হলো ভূমির ছোট্ট তুলতুলে হাতখানা। এ যেন পাল্টা আক্রমণ। ভীত হলো ভূমির দেহ, কেঁপে উঠল আদ্রের ছোঁয়ায়। অক্ষিযোগল এক ভালোবাসার আপিসে বন্ধ হয়ে এলে ড্রিম ড্রিম শব্দ তুলে নেচে উঠল ভিতরে থাকা যন্ত্রটা। তুষারের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো করে জমে যেতে লাগলো শরীরের প্রতিটা রন্ধ্রে। এটা আদ্র ভাইয়ের প্রথম ছোঁয়া নয়, তবে মানুষটা অস্তিত্ব, গায়ের সুবাস আর ছোঁয়া মাতাল করার মতো বড্ড নেশালো। তার প্রতিটি ছোঁয়া যেন নতুনের মতো অনুভূতি দেয়। এটা কি বয়সন্ধির আবেগ, নাকি তার হৃদয়ে লুকিয়ে থাকা মানুষটার জন্য সুপ্ত অনুভূতি, ভালোবাসা? আচ্ছা, মানুষটাকে কি বুঝে সে যে ওনাকে ভালোবেসেছে, খুব করে চেয়েছে তার জীবনে? ভূমির ছোট্ট জীবনে আদ্রের ভালোবাসায় আর্দ্রতা ছড়াতে চেয়েছে। ইস, সপ্তাদেশের আবেগে যেন এই ছোঁয়া সাগরের ঢেউয়ের ন্যায় উত্তাল করে দিতে সক্ষম। মনের মাঝে বাজে চিন্তারা এসে উকি দিতেও দ্বিধা করছে না। ভূমি লজ্জার রংধনুর মতো ধারণ করলো। খেয়েই হারিয়েছে। ভূমি ডুব দিয়েছে ভাবনার অতল সাগরে, যেখানে আনাসে কানাসে প্রতিটি পাতায় পাতায় লেখা আছে আদ্র আর ভূমির প্রেম কাহিনী। সাগরের প্রতিটি ঢেউয়ের সাথে বেজে চলছে আদ্র ভাইয়া আমাকে ভালোবাসে। মুহূর্তে সেজে উঠেছে ভূমির আদ্রের ছোট্ট একটি সংসার। হঠাৎই আদ্রের বিমোহিত কণ্ঠের করা প্রশ্নে ভূমির ভাবনা চমৎ কাটল। আর কিছুদিন কি অপেক্ষা করা যাবে না? ভূমি চমকে উঠল। ফিরে তাকাতে চেষ্টা করেও তা হলো না। নিজের মসৃণ পৃষ্ঠ আদ্রের বলিষ্ঠ হাতের মাঝে চেপটে আছে তা টের পেল। আদ্রের ভারী নিঃশ্বাসের উষ্ণতা খুব করে আশ্রে পড়ছে ভূমির উন্মুক্ত জায়গা জোড়ে। বহমান শরীরে এক ভয়ঙ্কর শিহরণ প্লাবিত হলো যেন। লোমকূপের শির দ্বারা কাটা হয়ে দেখা দিল। ভূমি শুনল না উচ্চারিত টু শব্দ, শুধু অনুভব করল আদ্রের নিঃশ্বাস। কানে এসে বাঁধল আদ্রের নরম আওয়াজ। ভূমির লাজুক রঙা সরল চাহনি যেন ফ্লোরের সফেদ রঙা টাইলসের প্রেমের চুক্তিতে আবদ্ধ হয়েছে আজ। তা যেন সরানো দেয়। ফোন করে নিয়েছে, সে সরাবেই না এই নজর। এই যে এতক্ষণ যাবৎ কতটা মায়া মাখানো চাহনিতে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। চোখে মুখে জলকানো হাসি, শব্দহীন অনুভূতি, অবিশ্বাস্য এক পরিস্থিতির সম্মুখীন। কাঙ্ক্ষিত ব্যক্তির এই অনাকাঙ্ক্ষিত আচরণ, এ যেন নতুন একটা আদ্র। ভূমি চোখ তুলে তাকাতে চাইল, খুব করে চাইল তাকে জড়িয়ে ধরে রাখা মানুষটার অঙ্গভঙ্গি, পড়তে চাইল তার শ্যামপুরুষের নিখাত অক্ষিতে স্পষ্ট অক্ষরে লিখে রাখা তার নামের ভালোবাসাটুকু। কিন্তু এই সাহসটুকু করার সাহস যে ছোট্ট হৃদয়ে এখনও জন্মেনি। এ দেখায় হারালে জীবন হারাবে। ভূমি পারছে না সে তাকাতে, মাথা নুইয়ে রাখলো, কাপা কণ্ঠে উচ্চারণ করলো, জি। আদ্রের হাতের শক্ত বাঁধন খানিক জোরালো হলো। মাথাটা আরও কিছুটা চেপে নিল ভূমির চুল আর ঘাড়ের মাঝে। দুহাত সামনে এনে তা ঘাড়ো করলো। পুনরায় বলে উঠল, বিয়েটা? বিয়ে? আবার সেই দুই অক্ষরের উচ্চারিত শব্দ। ভূমির চটক কেটে তাকালো, চোখে তার কৌতূহল। আদ্রের শান্ত কণ্ঠে এমন সাবলীল প্রশ্নে ভূমির অন্তরে ঝড় তুলল। নিজেকে প্রশ্ন করতে চাইল, কি জানতে চাইছেন আদ্র ভাইয়া বিয়ে নিয়ে? সে আমাকে বিয়ে করবেন? লাজুকলতার ন্যায় নেতিয়ে এলো চোখ মুখ আর ছোট্ট দেহখানা। ভূমি প্রশ্ন করতে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা উষ্ঠজোড়া পাক করে উদ্যত হলো। সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলে এক প্রকার হুটুফুটি করে ভূমির দরজা পেরিয়ে রুমে প্রবেশ করলো আদ্রি। মাথা উপরে সোজা করে তুলে মুখ খুলবে কি, সামনে এক রোমান্সের দৃশ্যের দেখা পেয়ে থতমত খেল। অপ্রস্তুত হয়ে দুরন্ত পায়ে পুনরায় ছুট লাগালো বাহিরে দরজায়। দরজার আড়াল হয়ে চোখ খিসে জিভ কামড়ে নিজের মাথা দুগা লাগিয়ে দিল। মনে মনে বিড়বিড় করতে লাগলো, এই লজ্জা আমি কোথায় লুকাবো? বড় ভাই আর বোনের এমন একটা মুহূর্তে হুট করে ঢুকে পড়েছি। সিসি আদ্রিয়ার ভিতরে ঢুকার সাহস করলো না। বাহির থেকে ভাই বোনের রোমান্সের ভাটা দিয়ে খুক খুক আওয়াজ করে উঠল। হঠাৎই বেশি আসা আওয়াজে চমকে উঠল দুজনেই।
বমির চেহারায় প্রতিফলিত হওয়া লাশটুকু মুহূর্তে গায়েব হয়ে যায়। তাকে দেখা দিল ভয়। গাড়বানো নজরে তাকালো সামনে। হুট করে উকি দিল আদ্রির মাথা। সিটকে দূরে সরে গেল দুজনেই। বমি লজ্জায় মুখখানা খাদে এনে ঠেকালো। দুজনকে সরতে দেখে আদ্রি ইতস্ত পায়ে ভিতরে ঢুকে এলো। আদ্রি ঠোঁট টিপে হেসে অপরাধীর কণ্ঠে কানে হাত দিয়ে বলে উঠল, সরি, অসময়ে চলে এসেছি। আদ্র গা ছাড়া ভাব নিয়ে কিছুটা ভারী কণ্ঠে বলে, মার খাবি পাজি। কথাটুকু বলে চলে যেতে নিলে পিছন থেকে আদ্রি ডেকে বলে, ভাইয়া, শাহরিয়াত স্যার এসেছেন, তোমাকে ডাকতে এসেছি। বোনের কথার উত্তরে আদ্রি ঠিক আছে বলে দ্রুত পায়ে গড়গড় করে বেরিয়ে যায় ঘর থেকে। বমি লজ্জায় হাঁসফাঁস করছে। এভাবে ধরা খেলো এখন আদ্রি কী ভাববে? কাউকে বলে দিবে? এসব ভেবে যেন সে অস্বস্তিতে পড়ে গেছে। অন্যদিকে ফিরে এমনভাবে তাকিয়ে আছে যেন বড়সড় চুরি করে ধরা পড়েছে। এরই মধ্যে আদ্রি খ্যাক খ্যাক করে আওয়াজ তুলে হেসে উঠল। এতে বমির অস্বস্তি বোধটা যেন আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। আদ্রি বোনকে পিছন থেকে জড়িয়ে ধরে ঠাট্টা করে বলে উঠল, ভাবি হওয়ার প্রস্তুতি বেশ ভালোই শুরু হয়েছে দেখছি। তোমাদের মাঝে এত দূর, আমি তো জানলামও না। বমি চোখ গরম করে তাকালো আদ্রির দিকে। দাঁত কিড়মির করে বলে উঠল, আজ তোর জন্য না হয় একটা কিস নিশ্চিত হয়ে যেত। নিজে তো প্রেম করিস না, অন্যর প্রেমে হাড্ডি হয়ে ঢুকতে এসেছিস। কথাটুকু বলে এক প্রকার দৌড়ে নিচে নেমে গেল। বমির এমন লাগামহীন কথায় আদ্রি থ হয়ে যায়। খুব করে চাইলেও বমিকে নির্লজ্জের খেতাবটা ছড়িয়ে দিতে। ছোট বোনের সামনে কিভাবে কেউ এসব কথা বলেছি। আদ্রি নাক সিটকে পিছনে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। টানা 1 মাসে দৌড়ঝাঁপার পরিশ্রমের ফলস্বরূপ মিলেছে 13টা পরীক্ষার অবসান। জীবনে দ্বিতীয় অধ্যায়ের পাতা বন্ধ করে মাত্রই টুংটাং শব্দে বেশি উঠেছে পরীক্ষা শেষের ঘণ্টার আওয়াজ। হুড়মুড়িয়ে বেরিয়ে যেতে ব্যস্ত হয়ে উঠেছে হাজারো শিক্ষার্থী। একে অপরের থেকে বিদায় নিচ্ছে মাত্র কয়েকদিনের পরিচয় হওয়া মানুষগুলো থেকে। বিশাল হলরুম থেকে বেরিয়ে করিডোরে বৌতা মুখে দাঁড়িয়ে আছে ভূমি। অপেক্ষা বন্ধুদের, কিন্তু একটা প্রাণীরও দেখা নেই। আদ্রিও হুট করে হাওয়া হয়ে গিয়েছে। এসেছে অবধি কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলেনি তার সাথে। বমির ভীষণ মন খারাপ হলো। গরমে গামাক্ত মুখশ্রী জুড়ে স্পষ্ট প্রতীয়মান হলো। রাগে দুঃখে লাল হয়ে এলো উজ্জ্বল আদল। এদিক সেদিক নজর ফেলে খুঁজে চলেছে পরিচিত মানুষগুলোকে পাওয়ার আশায়। হঠাৎ বমির সামনে হন্তদন্ত পায়ে ছুটে এসে দাঁড়িয়েছে আরিয়ান। ফুসফুস করে তপ্ত নিঃশ্বাস ফেলছে, যেন এইমাত্র মাঠে চক্কর লাগিয়ে এসেছে। বমি হতভম্ব হয়ে তাকালো সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। বুঝতে চেষ্টা করলো ঘটনার আকস্মিকতা। বমি কিছু বলবে তার আগে আরিয়ান হাসি মুখে বলে উঠল, আলিশা, তোমাকেই খুঁজছিলাম। বমি ভাবুক দৃষ্টি ফেলে তাকালো। তাকে কেন খুঁজছে ছেলেটা? একটু আগে না বিদায় নিল? তাহলে? বমি ভাবনার তোড় কমিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আমাকে আমাকে কেন খুঁজছিলে? আরিয়ান পিছনে ধরে রাখা হাতটা সামনে এনে বমির সামনে ধরে লাজুক দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, হ্যাপি বার্থডে আলিশা। বমি বুধ দেখা ন্যায় চমকালো। অভিভূতের ন্যায় তাকিয়ে থেকে মুখ হা হয়ে এলো। যেখানে নিজের পরিবার, ভালোবাসা, বন্ধুবান্ধব কারোই মনে নেই তার জন্মদিনের কথা, সেখানে এই 1 মাসের পরিচিত ছেলেটা তার জন্মদিনের কথা জানে। তাকেই প্রথম উইশ করেছে। বমিকে সমানভাবে তাকিয়ে থেকে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখে আরিয়ান কিছুটা নড়ে চড়ে উঠল। মুখের সামনে হাত নেড়ে ধ্যান ভাঙাতে চাইল। থেমে থেমে বলল, আলিশা, কি হলো? কথা বলছো না যে? বমির হুঁশ ফিরল। নিজেকে সামলে আরিয়ানের দিকে তাকিয়ে হেসে ধন্যবাদ জানালো। আরিয়ান হাতে ধরে রাখা ব্লু কালারের টেডি আরও কিছুটা এগিয়ে বলল, আসলে তোমার আজ জন্মদিন, তা তোমার অ্যাডমিট কার্ড থেকে জেনেছিলাম। আমরা তো বন্ধু হই, তাই না? আরিয়ান প্রশ্নসূচক কথাটা বলেও পুনরায় বলতে লাগলো, জন্মদিনে উইশ করে কিছু না দিলে কিভাবে হয় বলো? আসার সময় আমার খেয়াল ছিল না গিফটের কথা। এক্সাম শেষ হতে পাশের সব থেকে টেডিটা নিয়ে এসেছি। তোমার পছন্দ হয়েছে? আরিয়ান প্রশ্নটা করে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো বমির উত্তরের আশায়। বমি কি বুঝবে বুঝতে পারছে না। জিনিসটা নিবে কি ফিরিয়ে দিবে সে দ্বিধা দ্বন্দ্বে পড়ে ভাবতে লাগলো। না করতেও মন চাইছে না, এত সুন্দর একটা টেডি। আবার নিতেও বিবেকে মানছে না। ছেলেটার সাথে সে ফ্রি না, আর না তারা বন্ধু। কী হিসেবে নিবে? আরিয়ান পুনরায় জিজ্ঞেস করলো, তোমার পছন্দ হয়নি? মন খারাপ করে বলল, আসলে আমি তো জানি না মেয়েদের পছন্দ সম্পর্কে, এজন্য প্লিজ নাও, আমার ভালো লাগবে অ্যাজ এ ফ্রেন্ড। বমি হাত বাড়ালো, টেডি নিজের হাতে তুলে পুনরায় ধন্যবাদ দিল।
দুজনের আলোচনা আগে বাড়বে তখনই উপস্থিত হলো বমিদের বন্ধুমহল। আরিয়ান কিছু বলতে চাইল, কিন্তু সকলের উপস্থিতি টের পেয়ে তা দমিয়ে নিল নিজের মাঝে। সবার সাথে হাই হেলো বলে বিদায় নিল বমিদের থেকে। যেতে যেতে পিছন ফিরে এক পলক পেরে মুগ্ধ নয়নে পরখ করে নিল মেয়েটাকে। এত সময় পর এসে দাঁড়িয়েছে সকলে, কিন্তু কারো মুখে ভূমিকে নিয়ে কোনো আলোচনা নেই। সবাই নিজেদের মতো কথা বলছে, গল্প করছে। সকলে নিজেদের মাঝে ভীষণ ব্যস্ত। ভূমি অসহায় নজরে তাকালো সকলের দিকে, কিন্তু কারো মনে দাগ কাটল না এই অসহায়ত্ব। আজ তার জন্মদিন, এ কথা কি একটা ব্যক্তিরও স্মরণে নেই? বাড়িতে মা, মনি, ভাই, এমনকি যে মানুষটা থেকে সব থেকে বেশি আশা করে রেখেছিল সেও না। হঠাৎ করে মিথিলা উৎপল কণ্ঠে ভূমিকে ডেকে বলে উঠল, এই ভূমি, আজকে এমন একটা বিশেষ দিন, খুশির দিনে কেউ এভাবে চুপ করে থাকে? কথা বলিস না কেন? মিথিলার মুখে বিশেষ করে কথাটা শুনেই মনটা আনন্দে নেচে উঠল। অক্ষি যুগল চিকচিক করে উঠল। মনে একাকাশ আশ্বাস নিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে প্রশ্ন করল, তোদের মনে আছে আজকের দিনের কথা? আমি ভেবেছিলাম তোরা ভুলে গিয়েছিস। মিথিলা ব্রু কুঁচকে তাকালো, ভাবুক কণ্ঠ ধারণ করে বলল, কি মনে থাকবে, আর কি ভুলার কথা বলিস? আমি তো পরীক্ষা শেষ, আজ থেকে আমরা স্বাধীন, সেটার কথা বলছি। এই দিনটার জন্যই তো 12টা বছর ধরে অপেক্ষা করেছিলাম বল। মিথিলের কথায় বমির হাস্যোজ্জ্বল চেহারা চুপসে গেল, চোখ জোড়া ভিজে এলো পানিতে। আহত নজরে তাকালো স্বার্থপর বন্ধুগুলোর দিকে। ভূমির কাঁদো কাঁদো মুখখানা দেখে সকলের অগসরে মুখ টিপে হাসছে, কেবল রাকিব ব্যতীত। রাকিব এগিয়ে ভূমিকে শান্ত করতে চাইল। সবসময় চঞ্চল দৌড়াদৌড়ি করতে থাকা মেয়েটার এমন চেহারায় তারও মন খারাপ হয়ে গেল। মুখ খুলে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে আদ্রি কটমটের চোখের চাহনিতে চুপ করিয়ে দিল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে দুবোন এগিয়ে এলো গেটের সামনে। প্রথম কয়েকদিন আদ্র এলেও শেষের পরীক্ষাগুলো ড্রাইভার পৌঁছে দেয়, আবার নিয়ে যায়। কিন্তু ভূমি আজ মনে শত আশা নিয়ে তাকালো এদিক সেদিক, খুঁজলো নিজের আদ্র ভাইকে। খুব করে চাইলেও মানুষটার সাথে সে প্রথম দিনের মতো আজও একটা মেমোরি বানাতে, কিন্তু তা হলো না। ব্যর্থ নজর ফিরিয়ে তা ঠেকালো নিচে। হঠাৎই ভূমিদের সামনে এসে দাঁড়ালো শাহরিয়াত। হাস্যোজ্জ্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? বেবি পিঙ্ক কালারের শার্ট পরিহিত লম্বাটি পুরুষটির দিকে এক নজর তাকালো আদ্রি। এই দুপুরের কাঠফাটা রোদে ঘেমে নিয়ে একাকার পশা দেহ, গামে ভিজে এটে সেটে প্রায় লেপটে আছে। পাতলা শার্ট সুটাম দেহে, যার পাক গলে বেরিয়ে এসেছে পশা দেহের বক্ষে প্রতীয়মান কালসে লোমশ। আশেপাশে হেঁটে যাওয়া মেয়েরা চোখ দিয়ে যেন গিলে নিচ্ছে তাকে। আদ্রি এক পলক সে চোখ সরালো, মুখে জোরে খানিক বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। লোকটা বেশ নির্লজ্জ, তা জানা হয়েছে 1 মাস আগেই। সারাক্ষণ তাকিয়ে থাকা তার দিকে, কথায় কথায় বউ বউ করা যেন নির্লজ্জের চরম পর্যায়ে পৌঁছেছে। আদ্রে মোটেও সহ্য হলো না লোকটাকে, মুখ ফিরিয়ে নিল। শাহরিয়াত দুজনের কাছেই উত্তর না পেয়ে গলা খাকি দিল। এতে আদ্রি বরদতার খাতিলে ছোট্ট করে জবাব দিল, জি স্যার, ভালো। ভূমিকে একইভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকতে তো বলল, কি হলো, আমার শালিকার মন খারাপ কেন? পরীক্ষা ভালো হয়নি? ভূমির উপর নিচ মাথা নাড়ালো। কথা বলতে মন না চাইলে উত্তর দিল, জি ভাইয়া, ভালো হয়েছে। শাহরিয়াত উত্তর পেয়ে খুশি হয়ে হেসে বলল, তাহলে তো ঠিকই আছে, কিন্তু মন কেন খারাপ? কিছুটা ঠাট্টা করে পুনরায় প্রশ্ন করল, আদ্র নিতে আসেনি বলে কি মন খারাপ বুঝি? আদ্রের নাম শুনতে ভূমির অভিমানের পাল্লা তরতর করে বেড়ে উঠল। সে কাল রাত থেকে অপেক্ষা করছে আদ্রের দেখা পাওয়ার, নিজের জন্মদিনের প্রথম শুভেচ্ছাটা তার কাছ থেকে পাওয়ার। কিন্তু কাল থেকে একটি বারের জন্য, কথা তো দূরের কথা, দেখা পর্যন্ত মিলেনি। মানুষটা কি জানে না আজকের দিনটার কথা? ভূমির চোখের অবাধ্য জল টুপ করে গড়িয়ে পড়ল। পরক্ষণে তা আড়াল করে নিল, মাথা নিচু করে নিল, সন্তর্পণে মুছে নিল তার সফেদ রঙে অ্যাপ্রনের হাতায়। বিষয়টা চোখ এড়ালো না দুজনেরই। বোনের জন্য বেশ মায়া হলো আদ্রির। বলে দিতে চাইল তার জন্য সযত্নে সাজিয়ে রাখা চমকটার কথা, কিন্তু সাদাপের কড়া নিষেধাজ্ঞা। শাহরিয়াত উত্তরের আশা না করে কথা এড়াতে চাইল। ভূমির হাতের দিকে নজর পড়তে সুন্দর একটা টেডি বিয়ার দেখে প্রশ্ন করল, এ কি শালিকা, তুমি পরীক্ষা কেন্দ্রে পুতুল নিয়ে এসেছো কেন? ভূমির দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমি আনিনি, এটা এক বন্ধু গিফট দিয়েছে। শাহরিয়াতের নজর গোছানো, ভালো করে পর্যবেক্ষণ করে তা নিজের কাছে নিতে বলে উঠল, আই সি, সেই ছেলেটা। শালিকা, এই পুতুল নেওয়ার অপরাধে আমাকে 2 দিনের বেড রেস্টে পাঠিয়ে দেওয়ার মতলব করছো নাকি? দাও দাও, এদিক দাও। শাহরিয়াতের কথার আগাগোড়া না বুঝে ভূমি কপাল কুঁচকালো। ভাবুক কণ্ঠে জানতে চাইল, কে পাঠাবে বেড রেস্টে? কেন?
পুতুল নিলে কি হবে? শাহরিয়াত নড়ে চড়ে উঠে বলল, অন্য ছেলের হাত থেকে এসব নেওয়ার অপরাধে তোমার কি করে সেটা তো তুমি আর আদ্রই জানো, কিন্তু এখান থেকেও বাধা না দেওয়ার অপরাধে নির্ঘাত আমার পিছে ঘা করবে তোমার উম্মাদ আশিক। আদ্র ভাইয়া? ভূমির অবিশ্বাস্য কণ্ঠে করা প্রশ্নের উত্তরে শাহরিয়াত ঠোঁট উল্টে বাচ্চাদের মতো উপর নিচ মাথা দোলালো। ভূমি অবাক হয়ে তাকালো। তার মানে কি উনি জেলাস হয়? ভূমি মনে মনে হাসল। মন খারাপের তোড় কিছুটা কমল। মুহূর্তে সাই করে এসে কালো রঙের গাড়িটা থামলো তাদের সামনে। দুবন উঠে বসতে তার নিমিষে চোখের আড়াল হয়ে গেল। ভূমিদের গাড়ি আড়াল হতে আদ্রের বাইক এসে থামলো শাহরিয়াতের ঠিক সামনে। হঠাৎ ঘটনায় হকসাকালো বেচারা। ব্রুকুসকে তাকালো বন্ধুর দিকে। আদ্র হেলমেট খুলতে খুলতে প্রশ্ন করল, কি কথা হচ্ছিল? তোকে না বলেছি আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকতে? শাহরিয়াত বিদ্রুপ হাসল। তেতে উঠে বলল, তুমি মামা সারাক্ষণ একই বাড়িতে উঠতে বসতে খাইতে গুড়গুড় করতে পারবা, আর আমি জাস্ট এক নজর দেখতে আসলেই দোষ? দিস ইজ নট ফেয়ার ম্যান। আই ওয়ান্ট জাস্টিস। শাহরিয়াতের অসহায় কণ্ঠে বলা কথা আদ্র গায়ে মাখালো না, বরং শিথিল কণ্ঠে বলে উঠল, থাপ্পড় চিনিস? শাহরিয়াত চোখ ছোট করেই হেসে উঠল। কথা কাটাতে হাতে ধরে রাখা পুতুলটা এগিয়ে এদিক সেদিক উল্টে পাল্টে দেখে বলল, দেখ, তোর আগেই তোর পরীকে কেউ উইশ করে গিফটও দিয়ে দিয়েছে। গিফটের মাঝে ছোট সিরকুটও দিয়েছে একটা, তাতে নাম্বার লেখা আছে, সাথে ছোট একটা মেসেজ। শাহরিয়াত চোখ টিপে বলল, পড়ে শোনাবো? দাঁড়া শুনাই। শাহরিয়াত গলা জেড়ে পড়তে শুরু করলো, ডিয়ার আলিশা, তোমার নামের মতো তুমিও সত্যি অনেক মিষ্টি দেখতে। আমি এর আগে কখনোই কাউকে এতটা ইন্টারেস্টে নিয়ে দেখিনি, কিন্তু প্রথম যেদিন বিতু বিতু চেহারা নিয়ে তুমি আমার পাশে এসে বসেছিলে, বিশ্বাস করো, প্রথম দেখায় বুকের ভিতর তীরের মতো আঘাত লেগেছিল। সিরকুটের এটুকু পরেই শাহরিয়াত হেসে উঠল, ঠাট্টা করে বলে উঠল, শালা তো প্লাট করায় পিএইচডি করেছে, তুইও পারবি না জীবনে। ভাগ্যিস এই সিরকুট আমার সহজ সরল শালিকের হাতে পোষায়নি, না হলে তোমার কেচ্ছা শেষ হয়ে যেত। বাকিটা পড়ি শোন। আদ্র এবার কটপট করে চাইল একবার শাহরিয়াতের হাতে ধরে রাখা পুতুলার কাগজটার দিকে। চো মেরে কাগজটা নিয়ে মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো করে নিল। সাথে পুতুলটা টেনে নিয়ে পাশে হেঁটে যাওয়া এক গার্ডিয়ানের সাথে আসা বাচ্চা মেয়েকে এগিয়ে দিল। মেয়েটা খুশি হয়ে আদ্রকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। শাহরিয়াত আদ্রের জেলাসি লেভেল দেখে হেসে কুটি কুটি হলো। আদ্র তোর কথা জিজ্ঞেস করতে বমি পড়ে কেমন করে কেঁদে দিল। আমার ছোট্ট শালিকাটার জন্য কেমন খারাপ লাগছে। বাচ্চা মেয়ে, কতই না আশা করেছিল, তুই চাইলেই ছোটো করে একটা উইশ করে দিতে পারতি। বমি কেঁদেছে। কথাটা শুনে আদ্রের আদল পরিবর্তন হয়ে এলো। অসহায় নজরে দিক বেদিক তাকালো। পুনরায় মাথায় হেলমেট লাগাতে লাগাতে তাড়া দিয়ে বলল, বাইকে উঠ ফাস্ট। শাহরিয়াত হতভম্ব হয়ে মুখ হাঁ করে প্রশ্ন তুলল, বাইকে উঠতে বলেছি তোকে, জলদি উঠ, লেট হয়ে যাচ্ছে। কোথায় যাব বলবি তো নাকি? আমি গাড়ি নিয়ে এসেছি। আদ্র চোখ গরম করে তাকাতে শাহরিয়াত কথা থামিয়ে উঠে বসলো বাইকের পিছনে। মুখ বার করে বিড়বিড় করে উঠল, হোয়াই ম্যান, হোয়াই অলওয়েজ মি? তোর বোনের জন্য আমি সব সহ্য করছি। আমি তো ধমকে ভয় পাই নাকি? জিম করিস বলে ভাবিস না তোর সে আমার শরীরে কম শক্তি আছে? লুকিং গ্লাসে চোখ ফেলে তাকিয়ে আদ্র শীতল কণ্ঠে প্রশ্ন করল, তাই? গড়ির কাঠা দুপুর দুটো পেরিয়েছে খানিক। দুজা মেয়েদের আসার পথ চেয়ে বসে আছে সোফায়। মেয়েদের বিষণ্ণ ক্লান্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকতে দেখে মিসেস সাবরিনা দৌড়ে এগিয়ে গেলেন। মেয়েদের এটা সেটা নানান প্রশ্নে ভরিয়ে দিচ্ছেন। আদ্রি উত্তর দিচ্ছে, কিন্তু বমি হুঁ-হাঁ ব্যতীত কোনো ধরনের উত্তর দেয়নি। প্রতিদিন বাহির থেকে এসে হাত পা ছড়ে ধপ করে বসে পড়ে সোফায়। বলতে বলতেও উঠানো যায় না ফ্রেশ হতে যাওয়ার জন্য, কিন্তু আজ তার সম্পূর্ণ ব্যতিক্রম ঘটে যাওয়ায় হতভম্ব সকলে। সবাইকে উপেক্ষা করে এসে ধপধপ পা ফেলে ভূমি উঠে যায় সিঁড়ি বেয়ে। নিজের ঘরে ঢুকে ঠাস করে লাগিয়ে দেয় দরজা। মিসেস সাবরিনা মেয়ের এমন কাজে বোকা বনে তাকিয়ে আছে। কিছু বুঝে উঠতে না পেরে আদ্রির দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই মেয়ের কী হলো আজ আবার? এমন করলো কেন রে আদ্রি? আদ্রি মুচকি হেসে জবাব দিল, আসলে আজ জন্মদিনে ওরে কেউ উইশ করেনি, এজন্য মন খারাপ করে কারোর সাথে কথা বলছে না। ও ভেবেছে সত্যি কারো মনে নেই আজকের কথা। মেয়ের কথায় সাবিনা হাহুতাশ করলেন। ভূমির রাগের সমর্থন জানিয়ে বললেন, মেয়েটাকে কেন শুধু শুধু কষ্ট দেওয়ার জন্য তোরা সবাই এমন করছিস কে জানে। সারপ্রাইজ দিবি তা বলে দিলেই তো হয়, মেয়েটার কষ্ট পেত না। উফ আম্মু, তুমি কিছুই বুঝো না। বলে দিলে সেটা কি আর সারপ্রাইজ থাকলো কিভাবে?
এখন একটু রাগ হচ্ছে, কিন্তু যখন পরে সব দেখবে তখন খুশিতে সব কিছু ভুলে যাবে দেখো। সাবিনা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে বললেন, তোদের সব ঢং আমার বোঝার দরকার নেই। কাউকে কষ্ট দিয়ে ওই কাজ করার কোনো মানে হয়? যা ফ্রেশ হয়ে বমিকে নিয়ে খেতে আয় জলদি। আদ্রি মায়ের কথায় মাথা দুলিয়ে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণের মাঝে দুবোন খেতে আসে। আদ্রি নিজের মতো খাচ্ছে, এদিকে বমি প্লেটে রাখা খাবার হাতের আঙ্গুলে নাড়াচাড়া করছে। খেতে বিন্দু মাত্র ইচ্ছে তার জাগছে না। আশেপাশে সব ঘোলাটে মনে হচ্ছে তার। জীবনের সবচেয়ে বড় কষ্ট একটা দিন তার জীবনের। সারাটা বছর কত বড় করে পালন করেছে তার জন্মদিন। একদিন আগে থেকে ফুফি, নানা, নানু সবাই এসেছে তাকে দেখতে, কিন্তু এবার কি এমন হলো কারো কাছে পাত্তাই পাওয়া যাচ্ছে না। সত্যি কি সবাই ভুলে গিয়েছে, নাকি ইচ্ছে করে সবাই নাটক করছে? ভূমি আর ভাবতে পারল না। অর্ধ প্লেট খাবার পেলে হাত ধুয়ে উঠে গেলে সাবরিনা মেয়েকে বাধা দেয়। কি হলো ভূমি, খাবার ফেলে উঠে যাচ্ছ কেন এভাবে? ভূমি তাকালো না মায়ের দিকে, মুখ গোমট করে উত্তর দিল, ইচ্ছে করছে না, খাবো না। ইচ্ছে করছে না এটা কেমন কথা? সারাদিন না খেয়ে পেট খালি, এখন বুঝি ইচ্ছে করবে না? খেয়ে নে আবার। মায়ের তেতে ওঠা কণ্ঠে ভূমিকে কাবু করল না। নিজের মনে জাগা অভিমানের কাছে এটা কিছুই না। নিজের জেদ আগে রেখে এটু হাতে দপদপ পা ফেলে স্থান ত্যাগ করল। সাবরিনা রেগে গেলেন, ধমকে স্বরে বলে উঠলেন, বেশি তেজ দেখাচ্ছ দিন দিন। কিছু বলি না বলে কি মাথায় উঠেছ? থাপড়ে তোমার সব রাগ বের করবো বেয়াদব মেয়ে। বড়দের সামনে এমন তেজ দেখানো? মায়ের চিল্লাচিল্লির মাঝে 3টে শপিং ব্যাগ হাতে সদর দরজায় প্রবেশ করলো সাদা। ভাবুক হয়ে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, কি হলো মা, কার সাথে এমন চিল্লাচিল্লি করছো? সাবরিনা তেতে জবাব দিলেন, কার সাথে? আর তোর গুণধর বোনের সাথে। আমার সাথে তেজ দেখাচ্ছে। দিন দিন বড় হওয়ার সাথে সাথে অসভ্য হয়ে পড়ছে। সাদা মায়ের কথা কিছুটা রাগ দেখিয়ে বলে, তুমি আজকের দিনে বোনকে এভাবে কেন বকছো? মেয়েটা কষ্ট পাবে। সাবরিনা কিছু না বলে চলে গেলেন সামনে থেকে। সাদাব মাথা দোলালো। আদ্রিকে উঠতে দেখে কাছে ডেকে হাতে ধরিয়ে দিল সাথে নিয়ে আসা 3টে শপিং ব্যাগ। সাথে বলে দিল 1 ঘন্টার মাঝে যেন দুজনে রেডি হয়ে চলে আসে, ঘুরতে নিয়ে যাবে। আদ্রি সাদাবের কথা ঠিক আছে বলে এগিয়ে যায় ভূমির ঘরের দিকে। দরজায় ঠক ঠক করে 2বার নক করে। আদ্রি ভিতরে ঢুকে আসে। বোনকে শটান বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকতে দেখে কাছে এগিয়ে যায়। বোনের পাশে বিছানায় বসতে বসতে বলে, বমি দেখ সাদাব ভাইয়া কী এনেছে, বলেছে আমাদের ঘুরতে নিয়ে যাবে, উঠ রেডি হয়ে নে। বমি কটপট চোখে তাকিয়ে সাপ জানিয়ে দেয়, আমি যাব না। আদ্রি প্যাকেটের ভিতর থেকে কিছু জিনিস বের করতে করতে বলে, উঠ না, হয় দেখ কিন্তু পস্তাবি। বমি থম মেরে বসে আছে। আদ্রি হাতে পায়ে ধরে এক প্রকার জোর করে রাজি করায় বোনকে। বিছানায় গুছিয়ে রাখা শাড়ির দিকে তাকিয়ে প্রশ্ন করে, শাড়ি কী জন্য এনেছে? তোর জন্য, তুই পরবি আজকে এটা। ভূমি ভ্রু গুছিয়ে অবাক হয়ে প্রশ্ন করে, কেন? তুই জামা পরবি আর আমি কেন শাড়ি পরব? গোধূলির আলোয় চারপাশে হাতছানি দিয়ে মন মাতানো এক পরিবেশের উপস্থিতি জানান দিচ্ছে। বিশাল এক নদী, ধারে বিস্তীর্ণ মাঠ, তার কিনারা ঘেঁষে এগিয়ে চলছে শত শত কাশফুলের সমাহার। দোল খেয়ে উঠছে বাতাসের তীব্রতায়। লাল আকাশের গা ছুঁয়ে উড়ে চলেছে পাখিদের চাক। শেষ বিকেলে নেড়ে ফেরার ব্যস্ততা। আশেপাশে চৌচির খুব একটা মানুষের আনাগোনা নেই। এসেছে যাবৎ বেশ উৎফুল্ল নয়নে সব কিছু পর্যবেক্ষণ করে চলেছে ভূমি। এমন অপরূপ জায়গায় অনাকাঙ্ক্ষিত এক সাজে অনাকাঙ্ক্ষিত আগমন। পরনে নীল শাড়ি, সাদা ব্লাউজ, কোমরের উঁচু অবধি সিল্কি চুলগুলো সযত্নে ফেলে রাখা মসৃণ ফিটুর শ্রীজুড়ে। অধজোড়া সেজেছে খয়েরি রঙা লিপস্টিকের মাধুর্যে। 2 হাত জুড়ে দখল করেছে নীল সাদা সংমিশ্রণে তৈরি হাত ভর্তি কাছের ছড়ি। উজ্জ্বল বর্ণের দেহে স্বল্প প্রসাধনীতে সেজে ওঠা সদ্য অষ্টাদশে পা দেওয়া রমণীকে দেখতে ফুলের চেয়েও কম কিছু লাগছে না। আচ্ছা, কী নাম দেওয়া যায় এই রমণীকে? কাশফুলের রানী? অপরূপা? ভূমি নজর ঘুরিয়ে দেখে নিল সব। 18 বছরের জীবনে এটাই প্রথমবারের মতো কাশফুলের রাজ্যে তার আগমন। যতদূর চোখ যায় শুভ্রতার ছোঁয়া যেন মন কেড়ে নেওয়ার মতনই সুন্দর। ভূমি আনন্দ মিশ্রিত হাস্যোজ্জ্বল চাহনিতে ঘাড় ঘোরালো পিছনে দাঁড়িয়ে থাকা বোনের দিকে। সকাল থেকে মুখ ফুলিয়ে বসে থাকা মেয়েটার এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখে আদ্রিও হাসল। ভূমি গদগদ পায়ে এগিয়ে একপাশে জাপটে জড়িয়ে ধরল বোনকে। উৎপল কণ্ঠে বলে উঠল, আদ্রি, কি সুন্দর জায়গা। আমাদের বাড়ির আশেপাশে এমন জায়গা আছে আমি কখনো জানতামই না। আদ্রি হাসল সমান তালে, বলে উঠল, আমিও তো জানতাম না।
বাইয়াই জানালো এই জায়গাটার কথা। বমি মিনমিনে নজরে তাকালো। হতবিহ্বল চাহনিতে প্রশ্ন করলো, আদ্র ভাইয়া, উনি আমাদের আসতে বলেছেন? আদ্রি উপর নিচ মাথা নাড়ালো। পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সাদাব কিছুটা আলগোছে সামনে এগিয়ে এলো। মুখের ধরন বোতা করে বলল, এনেছি আমি, আর নাম ভাইয়ার? তোদের পিছনে যে এক অবাগা এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে সেটার কি খেয়াল আছে? সাদাবের বাচ্চা মুখ কথা শুনে দুই বোন সমান তানে হাসল। চোখ ঘোরাতে অদূরে দেখা মিলল দুজন মানবের। দৃঢ় পায়ে এগিয়ে আসার মনোমুগ্ধকর দৃশ্য। নজর পড়তে আটকালো বমির অক্ষিপট। ঠক ঠক করে কেঁপে উঠল চাহনি, সাথে বক্ষ পিঞ্জরে থাকা আবদ্ধ যন্ত্রাংশ। মুহূর্তে সমস্ত অস্তিত্ব জোরে ধারণ করে নিল শ্যামবর্ণের সুঠাম দেহে গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। বমির নজর থমকে গেল। থমকালো শরীরের প্রতিটি শিরা উপশিরা। বমি অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে শূন্য মস্তিষ্কে ভাবতে চাইল, এটা কি সত্যি? সামনে থেকে হেঁটে আসা মানুষটা সত্যি আদ্র ভাইয়া তো? তারই মতো সেজেছে। বমি এক পলক চাইল নিজের দিকে। পুনরায় অক্ষিপট সামনে রাখল। জল করে উঠল চাহনি। ভালোবাসার এক অদ্ভুত আলোড়ন তৈরি হলো ভেতরটায়। বমিকে সমানভাবে নিজেদের দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদ্র হাঁটার তোড় কমালো। চেহারার আদর পরিবর্তন হয়ে এলো যেন। অপ্রস্তুত দেখালো চালচলন। মৃদু বাতাসে দোল খেয়ে নুয়ে যাওয়া চুলগুলো ডান হাতের ভাঁজে সযত্নে ঠেলে তা প্রস্থান করল। এ যেন নিজের মাঝে তৈরি হওয়া অদ্ভুত অস্থিরতা দমানোর বাহানা। আদ্রের অস্থিরতা নজর আড়ালো না শাহরিয়াতের। কপাল কুঁচকে আদ্রের কাজ চেপে ধরে থামালো নিজেদের পদচারণা। বিজ্ঞান নেই আদ্রের সমস্তটা পরখ করে নিল। ব্রু উঁচিয়ে নিচু করে মাথা নেড়ে বিড়বিড় করে বলল, মেয়েদের মতন এমন লজ্জা পাচ্ছিস কেন তুই? সব কিছু পারফেক্ট, এবার মুখে একটু হাসিটা টেনে নিলেই হবে। আদ্রের হাবভাব স্বাভাবিক। শাহরিয়াতের কথায় কোনো উত্তরই করল না। শাহরিয়াত এমন কিছুর আশাই করছিল, তা মুখের ভাব প্রকাশে জানান দিল। পরপর কঠিন গলায় হুঁশিয়ারি দিয়ে বলল, যা যা শিখিয়েছি মনে আছে তো তোর? দেখ আদ্র, এটাই তোর জন্য লাস্টের সুযোগ। আজ যদি না পারিস তোর কিন্তু খেল খতম করে দিব আমি। শাহরিয়াত জুড়ে দেওয়া এক হুঁশিয়ারিতে আদ্রের চোয়াল কিছুটা শক্ত হলো। গমগমে চোখে তাকালো। যা দেখে মিঙে গেল শাহরিয়াতের কণ্ঠস্বরের আর মুখের আকৃতি। জোরপূর্বক টেনে হাসতে চেষ্টা করে বলল, চোখ দেখাচ্ছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি, তাই না? দেখা গেল নিজের চিন্তা ভাবনা আগে রাখতে গিয়ে দুদিন পর অন্য কেউ এসে তোর মায়াপরীকে চুটকি মেরে নিয়ে গেল, তখন বলিস না বন্ধু আমার কোনো বুদ্ধি দেয় নাই। আদ্র কটমটে দৃষ্টি দিয়ে দাঁত চেপে বলল, সে সাহস করার সাহসও কেউ দেখাক। ফিনিশড হিম। এই তো, এমন জেদ করেই তো আজ তুই কথাটা বলে দিবি ভূমিকে। প্লিজ ভাই, রাস্তাটা পাকা করে দে। তোর পিছনে যে অবাগা বন্ধুর ভবিষ্যৎ তাও একটু খেয়ালে রাখ। আদ্র কোনো পাত্তা দিল না শাহরিয়াতের অসহায়ত্বে। আগালো সামনে। দুজনের পদযুগল এসে থামল ঠিক ভূমির থেকে কয়েকটা হাত দূরে। এক ধ্যানে তাকিয়ে থাকা ভূমির নজরে ভাটা পড়ল শাহরিয়াতের খুক খুক করে কেসে ওঠার শব্দে। হুঁশ ফিরতে আশেপাশে তাকালো। আদ্রকে নিজের ঠিক করে সামনে দেখে ধক করে উঠল অন্তরাত্মা। নজর সরিয়ে তা ঠেকালো স্যাঁতস্যাঁতে সবুজ ঘাস জড়ানো অমসৃণ মাটির দিকে। লজ্জায় নুইয়ে গেল সমস্তটা। শাহরিয়াত শব্দ করে হেসে উঠল। হুট করে ঠাট্টা সরে বমির দিকে প্রশ্ন ছড়ল, শালিকা, কেমন লাগছে আমার বন্ধুকে? বমির নার্ভাসনেসের ভিড়ে আনমনা হয়ে আসমকায় মুখ ফসকে বলে উঠল, মাশাল্লাহ লাগছে। বমির কথায় তিনজনের সমানতালে হু হু করে হেসে উঠল। শব্দহীন হাসলো আদ্র নিচেও। খুঁটিয়ে দেখতে লাগলো সামনে দাঁড়িয়ে থাকা লজ্জাবতী নীলরঙা অপরূপাকে। নিজের মনে মনে বলতে চাওয়া কথাটা এভাবে সবার সামনে, আদ্রবাইয়ের সামনে বলে দিবে তা বুঝতে পারেনি। যখনই সবাই হেসে উঠল নিজের বোকামোটা, তখন টের পেতে জিভ কাটল বমি। লজ্জায় মুখে দুপাশে লাল আভা দেখা দিল। নিজেকে শ্রেষ্ঠ বেহায়ার উপাধি দিতে এক বিন্দুও দ্বিধা করল না। আদ্রকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অথিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ালো শাহরিয়াত। নিজেকে সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে, তা না ভেবে অতিষ্ঠ হলো মেজাজ। কিছুটা এগিয়ে মোলায়েম কণ্ঠে নিজেই ভূমির সামনে গিয়ে কম্পোর্ট করতে বলল, ভূমি, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, একদম নীল পরীর মতো। ভূমি সৌজন্য হিসেবে জবাবে ধন্যবাদ জানালো। মাথা উঁচিয়ে এক নজর চাইল সামনের দিকে। যতবারই ভূমি ততবারই পুরুষটি ধারালো চোখের দিকে চাইছে, ততবারই যেন পথভ্রষ্ট হচ্ছে বেহায়া। হিমশিম খেয়ে উঠছে যেন নীল পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা
সুদর্শন পুরুষটি থেকে চোখ আড়াল করতে। আলগোছে অদর পাক হয়ে আসছে। কি এক মুসিবতে পড়ল। বমি নিজেকে সামলে নিতে তটস্থ হচ্ছে বারবার। হুঁশ ফিরতে চোখ পিটপিট করে উঠল। হঠাৎই মনে পড়ল সে তো রেগে আছে ওনার উপর। কাল থেকে লাপাত্তা হয়েছিল। তার বিশেষ দিনটা বিশেষ মানুষটার সাথে কাটাতে চাইল, কিন্তু কাটানো তো দূরের কথা, দেখা হয়নি কাল থেকে অবধি। বমি নিজের শক্ত করে নিতে চাইল নিজেকে, মুখের অভিমানী ভাসিয়ে দিতে চাইল। কাজের বাহানায় বিদায় নিল সাদাব। তা থাকায় বমির অস্বস্তি বাড়বে তা বেশ জানা সকলের। বড় ভাই বলে কথা, সে হিসেব করেই আগেই বলা ছিল আদ্র আসতে যেন স্থান ত্যাগ করে সাদাব। শাহরিয়াত আদ্রের কাঁধে থাবা দিয়ে চোখ ইশারা করে সাহস দিল। পাশ ছেড়ে এসে দাঁড়ালো আদ্রির পাশে। মিষ্টি হেসে বলে উঠল, হাই বউ, মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে। সাদা গাউনে একদম শুভ্রপরী। তোমার জামাইয়ের সয়েজ আছে। শাহরিয়াতের চোখ টিপে বলা কথায় আদ্রির গা জ্বলে উঠল। কথায় কথায় বউ জামাই করা লোকটার অসভ্যতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে, তা ভেবে তাঁত কিড়মিড় করে উঠল। দেখতে সুন্দর বলে নিজেকে যা তা ভেবে নিয়েছে। বাইকে বলবে, সে সাহসও করে উঠতে পারছে না লজ্জায়। আদ্রি সরে দাঁড়ালো শাহরিয়াতের কাছ থেকে। ঝামেলা করতে চাইছে না এমন একটা টান টান মুহূর্তে, কিন্তু বাদর তো গলায় জ্বলে থাকবে যতই দূরে সরাও। লোকটাও হয়েছে তাই। আদ্রি যতবার পিছু সরছে শাহরিয়াত ততবারে গা ঘেঁষে দাঁড়াচ্ছে। বিতিষ্ঠ হয়ে হাল ছেড়ে দিল আদ্রি। শাহরিয়াতের দিকে কটমট করে তাকিয়ে বলল, স্যার প্লিজ ভুলে যাবেন না আমি আপনার স্টুডেন্ট হই, সীমাই থাকুন। ওদের এত সুন্দর মোমেন্ট নষ্ট হলে আপনাকে তো আমি। নরম কণ্ঠধারী আদ্রি শক্ত কণ্ঠে কথাটুকু বলে দুহাত দলা টিপার মতো এগিয়ে আনলো। পরক্ষণে নিজেকে সামলে পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকালো। তুমি আমার কোন কালে স্টুডেন্ট ছিলে? তুমি তো আমার বউ, সেই 6 বছর আগে থেকেই মনে ধারণ করে রাখা বউ, বুঝলে? আর চাইলে তোমার জন্য এর চেয়ে সুন্দর মোমেন্ট তৈরি করতে পারি বউ। শুধু হ্যাঁ বলো একবার, দেখো তোমার জামাই কি কি করে। আদ্রি তাকালো না। অতিষ্ঠ ভঙ্গিতে মুখ বাঁকিয়ে না শোনার ভান করে চেয়ে রইল সামনের দিকে। লোকটাকে যতবার নিষেধ করেছে ততবারই এই বউ জামাই করে মুখের ফেনা তুলে ফেলছে। নিশ্চিপ জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে দুপা এগোলো আদ্র। অপ্রস্তুত ভঙ্গিতে ঘাড় কসকালো খানিকটা। মুখশ্রী জোড়ে বিন্দু বিন্দু ঘামের দানা স্পষ্ট প্রতীয়মান হলো। আদ্র খড়খড়ে উষ্টজোড়া জিভ দিয়ে বেজালো। নিরেট কণ্ঠে উচ্চারণ করে উঠল, ভূমি। কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠে এমন অনাকাঙ্ক্ষিত ডাক শুনিয়ে অবিশ্বাসনীয় নজরে খট করে চোখ তুলে তাকালো ভূমি। কেঁপে উঠল যেন হৃদস্পন্দন। জোরালো হলো নিঃশ্বাস। সে কি প্রথমবারের মতো মানুষটার মুখে নিজের নাম উচ্চারণ করতে শুনল এইমাত্র? ভূমি নিজের প্রতি বিশ্বাস করাতে পারছে না, না শোনার ভান করল। অপলক চেয়ে রইল আদ্রের মুখপানে। মনে মনে খুব করে চাইল পুনরায় এই ডাকটা উচ্চারিত হোক। ভূমিকে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রের হাঁসফাঁস বাড়ল। কণ্ঠ অপরিবর্তিত রেখে পুনরায় ডাকল, ভূমি। ভূমির উষ্টফুট গলে বেরিয়ে এলো এক চিলতে হাসির রেখা। শীতল সংকীর্ণ আওয়াজে জবাব দিল, আদ্র আরও কিছুটা দূরত্বে গুছালো। নিজের স্যাপটা হাতের তালুর বেড়ে ভূমি ছোট্ট তুলতুলে দুহাত বন্দি করে নিল। এক পলক চাইল ছোট্ট ভূমির মুখপানে। হঠাৎ দু হাঁটু মোড়ে বসে পড়ল গাছ জড়ানো মাটিতে। ভূমি থমকালো, চমকালো, তীর করে কেঁপে উঠল তার দেহ। আজ বুঝি তার আশ্চর্য হওয়ার পালা। মাথা ঝুঁকিয়ে বিভ্রান্ত নজরে চাইল। দূর থেকে অবাক উৎপল নয়নে তাকিয়ে আছে শাহরিয়াত আর আদ্রি। দুজনের মুখশ্রী জুড়ে উত্তেজনার বাহার। শাহরিয়াত হতভম্ব হয়ে অবচেতন কণ্ঠে বলে উঠল, ওরে শালা, আমার বন্ধু তো 2 কদম এগিয়ে। একে এসেছিলাম আমি প্রেম শিখাতে? শাহরিয়াতের কথায় আদ্রি বিরক্ত নজরে তাকালো। মুখের চসূচক শব্দ করে চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, কি আশ্চর্য, বকবক না করে চুপ করুন না একটু, শুনতে দিন না কি বলে। তৃষ্ণান্ত নিখা জোড়া চোখ মিলিত হলো। একজনের চোখে ভরা কৌতূহল উদ্দীপনা, অপরজনের চোখে প্রতীয়মান অপরাধবোধ, ভয় আর আতঙ্ক। আদ্র তস্ত হয়ে চাইল। সচেতন কণ্ঠে বলতে লাগলো, জানো মেয়ে, আজ থেকে 17 বছর আগে ঠিক এই দিনে আমার মামুনির কোল আলো করে এসেছিল ছোট্ট একটা পরী। ছোট্ট তুলতুলে হাত পা আর ছাদের মতো গোল মিষ্টি একটা চেহারা। তাকে পেয়ে সবাই অনেক হ্যাপি ছিল, আমিও হ্যাপি ছিলাম। রোধ হলো আদ্রের কণ্ঠ। অর্ধ উচ্চারিত বাক্যটুকু সম্পন্ন করতে পারল না। নজর সরালো বমি থেকে।
উষ্ঠ চেপে ধরল দুদন্তের মাঝে। বিভ্রান্ত হলো যেন মস্তিষ্ক। বমি নিষ্পলক চেয়ে আছে সামনে হাঁটু মুড়ে বসে থাকা পুরুষটির দিকে, অধীর আগ্রহ ভরা নয়নে। আদ্র হাতের বাঁধন শক্ত করল, পুনরায় বলতে লাগলো, মামুনি আমার অনেক প্রিয় ছিল, মায়ের চেয়েও বেশি। তার কাছে আর সাদাবের চেয়েও বেশি প্রিয় ছিল তার আদ্র। মামুনির ভালোবাসা পাওয়ার লোভ ভীষণভাবে গ্রাস করেছিল, কিন্তু ওই ছোট্ট পরীটা বাড়িতে আসতেই সকলের কাছ থেকে সব আদর ভালোবাসা যত্ন চুরি করে নিয়েছিল একাই। আদ্রের ভাগটুকুও নিজের করে নিয়েছিল, কিন্তু সকলের ভালোবাসা একা পেয়ে বেড়ে ওঠা ছেলেটা ছিল ভীষণ জিদি। যা বলতো তাই পাওয়া লাগতো, যেটা তার সেটা তো তারই থাকা চাই। সেখানে সব থেকে প্রিয় মানুষটার ভাগ কিভাবে অন্য কাউকে দিয়ে দিত বলো? আদ্রের গলা ধরে এলো। শ্যামবর্ণের নিখাত গুরু গম্ভীর মুখশ্রী জোড়ে দখল করলো একরাশ বিষণ্ণতা। একটু আগে হেঁটে আসা আদ্রের মাঝে এই আদ্রের কোনো মিল পাওয়ার উপায় নেই। প্যাকাশে তার আদল। চিকচিক করে উঠল খাদহীন অক্ষিপট। বমি থমকানো, দৃষ্টিতে চেয়ে আছে কেবল। মস্তিষ্ক শূন্য হয়ে তা অচল হয়ে এলো যেন। কিছু বলবে তারও কোনো বাসা খুঁজে পাচ্ছে না। আদ্রের এই রূপ তার সেনা নয়। এরপর কি করেছিল জানো? আদ্র সরল কণ্ঠে করা প্রশ্নে স্তম্ভিত পিঠতে বমি ধীরস্থিরে দৃষ্টিতে মনোযোগ ফেলল। অপরিবর্তিত রইল তার অভিব্যক্তি। আদ্র বিদ্রুপ হেসে বলল, যাকে কেউ কখনো বড় করে কথা পর্যন্ত বলেনি। ওই পরীটার জন্য প্রতিদিন খুব করে বকা শুনত, কষ্ট পেত, রাগ হতো খুব। সহ্য করতে না পেরে জেদের বসে হঠাৎ মাথায় জঘন্য একটা চিন্তা চেপে বসল। সকলের অগসরে নিজের হাতে তুলে নিয়েছিল পরীটাকে, প্রথম আর শেষবারের মতো। অদূরে কোনো একটা জায়গায় ফেলে এসেছিলাম। থামলো আদ্র এটুকু বলেই। আদ্র বমির হাত ছেড়ে ধপ করে বসে পড়ল মাটিতে। স্তব্ধ হয়ে গেল যেন পরিবেশ। বোকা বনে আকাশ থেকে পড়ার মতো করে চেয়ে রইল পাশে দাঁড়িয়ে থাকা দুজোড়া চোখ। অভিভূতর ন্যায় একে অপরের মুখ সাওয়াসাই করতে লাগলো দুজনেই। সাহারিয়াতে সোয়াল জ্বলে গেল আদ্রের কাণ্ডে। বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল, এই ব্যাটা তো সম্পূর্ণ মহলে বদলে দিল যে। প্রপোজ করতে এসে বাংলা সিনেমার নায়কদের মতো এত ইমোশনাল ডায়ালগ জুড়ল কেন? এটা তো প্ল্যান করা ছিল না। আদ্রি হতবাক, হতবম্ব দৃষ্টিতে একবার সামনে তো একবার পাশে তাকাচ্ছে। অবিশ্বাস্য চাহনিতে শাহরিয়াতের বাহু চেপে ধরে কাফা গলায় প্রশ্ন করে ওঠে, ভাইয়া এসব কী বলছে? শাহরিয়াত শানিত চোখে তাকালো একবার নিজের বাহু আঁকড়ে ধরা হাতের দিকে। অজ্জ্বল হেসে পিসপিস কণ্ঠে বলে উঠল, অনেক লম্বা কাহিনী। কাটল কিছুটা মুহূর্ত। বিস্ফোরিত চাহনি পরিবর্তন হলো। আদল জোরে বিরাজ করলো একদলা হাসির জোয়ার। এটারই প্রতীক্ষায় ছিল যেন মেয়েটি কতকাল। বমির মুখমণ্ডলে চেয়ে যাওয়াই হাসির রহস্য খুঁজতে এগোলো আদ্রি। যেখানে এই মুহূর্তে রেগে আগুন হয়ে যাওয়ার কথা, কষ্টে কান্নায় ভাসিয়ে দেওয়ার কথা, সেখানে মেয়েটার মুখের হাসির কারণ বুঝল না। আদ্রি বাবুক হলো। বোন তার ভাইয়ের মুখে এমন এক সত্য ঘটনার মুখোমুখি হয়ে পাগল হলো কিনা তা ভেবেই চিন্তিত হলো। বমি পাজোড়া মুড়িয়ে বসলো আদ্রের সামনে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কাপা হাতে আঁকড়ে ধরল আদ্রের কন্দনরত শ্যামলা মুখশ্রী। প্রথম ধাপে শরীর বেয়ে চেয়ে গেল এক শীতল শিহরণ। ভালোবাসার মানুষটাকে ছোঁয়ার অনুভূতি বুঝি এমনটাই হয়। কোমল নরম উষ্ণ হাতে ছোঁয়া পেয়ে তাকালো আদ্র। প্যাকাশে তার চেহারা। টুপটাপ গড়িয়ে পড়া দুফোঁটা নোনা জল এখনও লেপ্টে স্যাপটা মুখশ্রীতে। বমি হাসল, নরম কণ্ঠে বলে উঠল, অতঃপর পরীটা আবার ফিরে এলো, কিন্তু হারিয়ে গেল সবার আদরের আদ্র। বড় হতে লাগলো পরী, কিন্তু প্রতি বছর তার জন্মদিন পালন করলেও উপস্থিত থাকতো না তার মা। কেকও কাটতে আসতো না। অজানা ছিল এর আসল কারণ। 2 বছর আগে আজকের এই দিনে পরী যখন 16 বছরে পা দিয়েছিল, খুব বড়সড় আয়োজনে তার জন্মদিন পালন করেছিল তার মনি বড় আব্বু। কিন্তু মায়ের অনুপস্থিতি তাকে খুব কাঁদিয়েছিল। নানির কাছে জেদ ধরেছিল এর আসল কারণটা না জানলে সে কেকই কাটবে না। পরীটা জেদের কাছে হার মেনে সব বলেছিল সেদিন। পরীটার খুব অভিমান হয়েছিল তখন। সময়ের সাথে সাথে তা কমিয়েও গিয়েছিল। বমির কথায় আদ্রের অভিব্যক্তি আন্দাজ করা গেল না। সমানে তাকিয়ে রইল বমির সুশ্রীর চেহারার পানে। অপরিবর্তনীয় তার চাহনি। আচমকা জ্বরের গতিতে বমিকে জাপটে জড়িয়ে ধরল, আবদ্ধ করে নিল নিজের শক্ত বাহুতে। হুট করে ঘটে যাওয়া আকস্মিকতা বুঝতে সময় নিল ভূমি। হতভম্ব হলো, কেঁপে উঠল খানিকটা। মুহূর্তে বদলালো আদল। উষ্ঠ জোরে ফুটে উঠল প্রাপ্তির হাসি। কাপা হাত বাড়ালো আদ্রের স্যাপটা শরীর নিজের হাতে আবদ্ধ করার আকাঙ্ক্ষায়।
আদ্র সমানভাবে ধরে রইল অনেকটা সময়। উজাড় করে দিতে চাইল এতদিনের মনের মাঝে বয়ে বেড়ানো সমস্ত অপরাধবোধ। ডলে পড়া সূর্যের সাথে মিশিয়ে দিতে চাইল প্রকৃতিতে, আকাশে বাতাসে। কোমল হাতে উঠালো বমির মাথা, দুহাতে আঁকড়ে ধরল তা। এতে যেন বমির ছোট্ট গোল গাল মুখখানা এটসাট হয়ে রইল। বমি পলক তুলল না, সে রইল আদ্রের প্রশস্ত বক্ষের পানে। বুকের ভিতরটা ঢিম ঢিম করছে। হৃদয় পরপর ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় সাহস জমেছে। অজানা এক ছাওয়া চেপেছে মনে। বমি খুব করে চাইছে একটা বার আদ্রের মুখে ভালোবাসি কথাটা শুনতে। সে তো শতভাগ নিশ্চিত জানে এই মানুষটা তার। তাও শ্রবণ করতে চাইছে প্রেমিক পুরুষের কণ্ঠে উচ্চারিত সে 3 অক্ষরের বাণীটুকুন। মায়াপুরী, তাকাও। আদ্রের উষ্ণ আওয়াজে আদো চোখে তাকালো ভূমি। মিলিত হলো লালিত দুটি অক্ষিপট। তোমাকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব নিতে চাই। দিবে? বিয়ে করবে আমায়? লাফিয়ে উঠল শাহরিয়াত। অতি আনন্দে গলা ছেড়ে আওয়াজ করে উঠল। আদ্রির চোখ রাঙাতেই মুহূর্তে দমে গেল। শব্দহীন হেসে তালি বাজালো। অবশেষে বন্ধুর এত বছরের অপূর্ণ চাওয়া পূর্ণতা পেল, তা ভেবে খুশিতে ফেটে পড়ল। হুট করে আলগা হয়ে এলো বমির আঁকড়ে ধরা হাতের বাঁধন। শক্ত নিস্তেজ হয়ে এলো শরীর। নিঃশ্বাস রোধ হলো। কানের কাছে সশব্দে বাজতে চলল আদ্রের উচ্চারিত বাণী, বিয়ে করবে আমায়? নিস্তব্ধ হয়ে এলো যেন পরিবেশ। চারপাশে ঝিঝি পোকারা যেন ঝিরঝির আওয়াজ বন্ধ হয়ে গেল হুট করে। আদ্র বরকালো, বিতকণ্ঠে ডেকে উঠল, এ মেয়ে, তুমি নিঃশ্বাস ফেলছো না কেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকা বমি স্তম্ভিত ফিরল। এত ভারী বাক্যটুকু ছোট মস্তিষ্কের আদলে নেওয়ার ক্ষমতা তার এখনও তৈরি হয়নি যে। অবিশ্বাস্য কণ্ঠে অনুনয় জানালো, আরেকটা বার বলুন না কথাটা। আদ্র নির্মষ্ট দুহন্তে ফিসে আলগোসে হাসল। পিস পিস করে কর্ণদ্বারে এসে পুনরায় শুধালো, বিয়ে করবে আমায়? আদ্রিয়ান আহমদ আদ্রের অপূর্ণ রয়ে যাওয়া শূন্যস্থানটা পূরণ করতে মায়াপুরীকে খুব করে প্রয়োজন। উষ্ণ বাতাসের সাথে উচ্চারিত বাণী কর্ণকুহুর হতে হুট করে আলগা করে নেওয়া বাঁধন জাপটে শক্ত করে নিল। বমি শরীরের কাঁপুনি আদ্রের শরীর নাড়িয়ে তুলল যেন সমানভাবে। আলতো হাসল। অদর ছড়ে দিল বমির আলগোসে চুলের ভাঁজে। অভিমানের পালা বদলে এক গম্ভীর মানবের মনের শক্ত দেওয়াল গলে তাতে অচিরে ফুটে উঠল ভূমি নামক অষ্টাদশীর ভালোবাসার গোলাপ। মিলিত হলো একজোড়া মানবীর হৃদয়ের স্পন্দন। পূর্ণ হলো অষ্টাদশীর হৃদয়ের কথন। মিলবে কি তাদের ভাগ্যের লিখন? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চেয়েছি তোমার হতে। এটা গল্পের 11তম পর্ব। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।